আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন গল্প উষার আলো। লিখেছেন সামিউল ইসলাম। গল্পটি উষার আলো গ্রন্থের অবিনাশের বিনাশ। কণ্ঠে আমি আসমা খাতুন। 8 তলায় লিফট থেমে গেল। লিফটের দরজা খুলতেই দেখি ওয়েটিং রুমে সোফায় বসে আছে আমজাদ, পত্রিকা পড়ছে। আমি আমজাদকে দেখে পুলকিত হলাম। অনেক দিন পর আমার প্রিয় বন্ধুকে দেখতে পাওয়ায় মনে হলো আকাশের চাঁদটাকে হাতের নাগালে পেয়ে গেলাম। বললাম, কী রে আমজাদ, তুই হঠাৎ? স্বপ্ন দেখছি না তো? আমজাদ বলল, স্বপ্ন টপ্ন নয় বন্ধু, আমি সশরীরে হাজির। তোর জন্যই অপেক্ষা করছি। আয়, আমার অফিস কক্ষে আয়, বস। কলিং বেল চাপতেই কুদ্দুস হাজির। আমি আমজাদকে বললাম, ঠান্ডা না গরম, কী খাবি বল? 1 কাপ কফি হলেই চলবে। কুদ্দুসকে টাকা দিয়ে হালকা নাস্তা আর কফি দিতে বললাম। আমজাদকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে বলে মনে হলো। কি আমজাদ, সব ঠিক আছে তো? তোকে কেমন যেন দেখাচ্ছে। আমজাদ বলল, না মানে তেমন কিছু না, আমি ঠিক আছি। তোর কি খবর? আজকাল খোঁজ খবর নিস না, ফোনও করিস না একটিবারও। আরে ভাই বলিস না, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত আছি, সব কাজে নিজের না থাকলেও চলে না। তাছাড়া ব্যবসার কাজে মাঝে মাঝে চায়না সিঙ্গাপুর যেতে হয়, সেজন্য একদম সময় করতে পারি না। বন্ধু আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয় না ভাই। তোর রাশিদার কি খবর? খবর টবর রাখিস? অন্যের স্ত্রীর খবর আমি রাখবো কেন? অতীতকে ভুলে গেছি। পেছনের কথা মনে করে অযথা কষ্ট পেতে চাই না। কলেজ জীবনে রাশিদার সাথে তোর কত মাখামাখি, একেবারে লটর। থাক না থাক, মন থেকে মুছে ফেললি কি করে সেসব স্মৃতি? বাদ দে স্বার্থপর মানুষের কথা। আমজাদ প্রসঙ্গ ঘুরিয়ে বলল, অবিনাশের খবর কি, কিছু জানিস? কই না তো। কি হয়েছে অবিনাশের? অবিনাশের ক্যান্সার হয়েছে। আমাদের অর্ধমানব অবিনাশের ক্যান্সার? হা হা, ওসব কিছু না, সেরে যাবে। আমার হাসি শুনে আমজাদ আমার চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অবিনাশের ক্যান্সারের কথা শুনে তুই কেন হাসলি তা আমি জানি। আরিফ, আমাদের বন্ধুত্বের 50 বছরের জীবনে অনেকগুলি বছর কাটিয়েছি একই সাথে। এই জীবনে একসাথে চলার পথে তুই যতবার হেসেছিস, আমিও ঠিক একই সাথে ধ্বনিতেও হয়েছি ততবার। তোর দুহাতে তালি বেজেছে যতবার, আমার হাত দুটিও ঝঙ্কৃত হয়েছে ততবার। এই প্রথম তোর হাসির সাথে আমার হাসি মেলাতে পারলাম না বন্ধু। আমজাদের এ কথা শোনা মাত্র আমি থমকে গেলাম। আমার বুঝতে আর বাকি থাকলো না যে বিষয়টা জটিল। আমাকে খুলে বল, আমাদের প্রিয় অবিনাশ কোথায়, আর ওর অবস্থা কি? এখনও মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ও হাসপাতালে ভর্তি আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবিনাশের অসুস্থতার কথা শুনে মনকে আর স্থির রাখতে পারলাম না। ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। অফিসে জরুরি কাজ থাকা সত্ত্বেও আমজাদকে নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের অভিমুখে। হাসপাতালে পৌঁছে দেখি আমাদের অবিনাশকে চেনা যাচ্ছে না। শরীরটা কঙ্কালসার হয়ে গেছে। এক চোখে অসহায়ের দৃষ্টিতে চেয়ে আছে অদূর ভবিষ্যতের দিকে। পাশের দিক গিয়ে দাঁড়িয়ে গেলাম। ডান হাতটি ধরে অবিনাশ বলে ডাকতেই সে বলে উঠল, আরিফ, আমজাদ, তোরা এসেছিস ভাই। আমাদেরকে কাছে পেয়ে অবিনাশ যেন হারানো শক্তি ফিরে পেল। মনে হয় ক্যান্সারের কীটগুলি মরে গেল এক একটা করে, আর শরীরের মৃত কোষগুলি সতেজ হয়ে উঠল। যৌবনের সেই তেজের ঝলক দেখতে পেলাম অবিনাশের শীর্ণ শরীরে। অবিনাশের কাছ থেকে শক্তি নিয়ে, সাহস নিয়ে আমরা চলতাম সব সময়। আজ মনে হলো অবিনাশ আমাদেরকে ধার দেওয়া সেই শক্তিই ফিরে পেল। কিন্তু সে শক্তি অবিনাশ বেশিক্ষণ ধরে রাখতে পারল না। নিস্তেজ হয়ে গেল আবারও। সৎ, নির্ভীক ও অদম্য মানসিক শক্তির অধিকারী অবিনাশকে এভাবে দেখতে হবে তা কখনো ভাবিনি। অবিনাশকে দেখে চোখের কোণে পানি ধরে রাখতে পারলাম না। অবিনাশের হাড্ডিসার দেহটা সেই অতীতের কথা মনে করিয়ে দিল। অবিনাশকে আমাদের শক্তির আধার বলা হতো। কেন বলা হতো সে কথাই বলছি। অবিনাশের জীবনটা কখনোই সুখের ছিল না। ভাগ্যটা সবসময় তার সাথে লুকোচুরি খেলেছে। অবিনাশ ভাগ্যলিপিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে সারা জীবন। জন্মের 2 দিন পর অবিনাশকে ফেলে ওপারে পাড়ি জমায় মমতাময়ী মা। শুনেছি ওর জন্মের দিন প্রসবকালে মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়, আর সে কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার জনম দুঃখিনী মা। তখনকার দিনে সন্তান জন্মের সময় মাকে হাসপাতালে নেওয়া হতো না। বাড়িতেই গ্রাম্য মহিলারা গ্রামের সাধারণ পদ্ধতিতে সন্তান প্রসব করাতো।
প্রসবকালে কোনো সমস্যা হলে ওঝা ও কবিরাজের শরণাপন্ন হতো। তাছাড়া বর্তমান সময়ের মতো চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত ছিল না। সে কারণে কিছু কিছু মায়েদের প্রাণ দিতে হতো অকাতরে। অবিনাশের মাকেও ঠিক প্রাণ দিতে হলো এইভাবে। মায়ের মৃত্যুর পর বাবা পুনরায় বিয়ে করে নতুন সংসার বাঁধে। অন্যদিকে নানার বাড়িতে শুরু হয় অবিনাশের জীবনের উঁচু নিচু পথে দুঃসহ যাত্রা। অবিনাশের বয়স তখন 3 বছর। শুনেছি অবিনাশ একবার পুকুরের পানিতে পড়ে ডুবে মরতে বসেছিল। পুকুরের ঘোলা পানি খেয়ে পেট ফুলে গুইসাপের মতো হয়ে গিয়েছিল। তাকে বাঁচাতে কেউ একজন পায়ের গোড়ালি দুটি ধরে ভন ভন করে ঘোরাতে থাকে শূন্যে। একসময় পেট থেকে পানি বের হয়ে আসে। পানির সাথে নাকি 2টি পুঁটি মাছও বেরিয়ে এসেছিল। একবার এই ঘটনাটি আমাদের বন্ধুদের আড্ডায় আলোচিত হয়েছিল এবং আমরা সেদিন খুব হেসেছিলাম অবিনাশকে নিয়ে। সেই ঘটনা মনে হলেই হাসি আসে আজও। অবিনাশের জীবনে ঘটে যাওয়া আরও অনেক মজার ঘটনার কথা মালার মতো গাঁথা আছে অন্তরের মাঝে। দুঃখ বেদনার ঘটনাও কম ঘটেনি তার জীবনে। অবিনাশের জীবনে ঝড়ের মতো বয়ে যাওয়া এক একটা ঘটনার কথা মনে পড়ে গেল এই মুহূর্তে। অবিনাশের এক চোখে আলো ছিল এবং এক চোখ ছিল আলোহীন। কলেজ জীবনের প্রথম দিনই অর্পিতা রায় নামের এক মেয়ে অবিনাশের দৃষ্টিতে পড়ে যায়। হরিণীর কাছ থেকে ধার করা 2টি নয়ন, পৃষ্ঠে নিতম্ব লম্বা কালো চুলের বেনি, ফর্সা আর মধ্যগরণের মেয়েটা পাগল করেছিল অবিনাশকে। শুধু অবিনাশ কেন, অনেক মুসলিম ছেলেরাও অর্পিতা রায়ের প্রেমে লুটোপুটি খেলতে উন্মাদ ছিল। অর্পিতা রায়ের মন জয় করতে অনেক কাঠখড় পুড়তে হয়েছে অবিনাশকে। অনেক সাধনার পর এবং বন্ধুদের সহযোগিতায় প্রেমের প্রস্তাবে অর্পিতা রায়ের গুরুগম্ভীর সম্মতি অর্জন করতে সক্ষম হয়েছিল অবিনাশ। সেই থেকে শুরু হয় এক রোমাঞ্চকর লাভ স্টোরির। কিন্তু স্টোরি শেষ পর্যন্ত বিরহের স্টোরিতে পরিণত হয়। অবিনাশ ও অর্পিতা রায়ের প্রেমকে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। হিন্দু সমাজে জাত ভেদের প্রচলন আছে ব্যাপকভাবে। জাতে না মিললে সম্বন্ধ করা হয় না কখনো। অর্পিতা রায় ছিল উঁচু জাতের মেয়ে আর অবিনাশ সর্বনাশ জাতের, অর্থাৎ নিচু বংশীয়। এই জাতভেদ কাল হয়েছিল অবিনাশের জীবনে। প্রেমিক যুগলের প্রেম যখন অনেক পথ বেরিয়েছে, কচি পিরিত যখন পরিপক্কতায় রূপ নিতে শুরু করেছে, ঠিক সে সময় বিষয়টা জানাজানি হয়ে যায় অর্পিতা রায়ের পরিবারে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠে অর্পিতা রায়ের বাবা আর গুন্ডামার্কা দাদা মরণচাঁদ। ছোট জাতের ছেলের সাথে নিজের মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছেন না পেরে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্পিতা রায়ের পিতা। শহরের সন্ডাদের দিয়ে ব্যাপক নির্যাতন করা হয় অবিনাশকে। সেদিন একটা চোখ উপড়ে নেওয়া হয়েছিল। 2 চোখ তুলে নিতে চেয়েছিল, কিন্তু দয়া করে ছেড়ে দেওয়া হয়। পরে চিকিৎসা করে সুস্থ হলে পাথরের চোখ লাগিয়ে নেওয়া হয় শূন্য চোখে। পাথরের চোখ আর আসল চোখ বাইরে থেকে সহজে বোঝার উপায় নেই। পাথরের চোখটিও আমাদের সবুজ সমাজের গল্পের আড্ডায় রসের যোগান দিত। অবিনাশ তাতেও কিছু মনে করত না। পরবর্তীতে অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটেছে অবিনাশ আর অর্পিতা রায়ের পরিবারের মধ্যে। স্বাধীনতার যুদ্ধের সময় একই সূত্র ধরে অর্পিতা রায়ের দাদা মরণচাঁদের মর্মান্তিক মরণ ঘটেছে অবিনাশের মেশিন গানের গুলিতে। অবশেষে বেপরোয়া অবিনাশের ভয়ে লেজ গুটিয়ে জীবন নিয়ে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় অর্পিতা রায়ের বাবা। সেসব ঘটনাটির খুঁটিনাটি কথা নাই বা বললাম। 1971 সালে যখন ব্যাপকভাবে যুদ্ধের দামামা বেজে উঠল গ্রাম থেকে শহরে, দলে দলে মানুষ যোগ দিতে শুরু করলো মুক্তিযুদ্ধে। আমরা কেউ যুদ্ধে যেতে সাহস করলাম না, কিন্তু অবিনাশকে ধরে রাখতে পারলাম না। দেশত্ববোধ অবিনাশকে পাগলের মতো তাড়া করে নিয়ে গেল যুদ্ধে। তরুণ বয়সে মেশিন গানের গুলিতে শত্রুপক্ষের বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে বাংলার মাটি। দিনাজপুরের বিরামপুর শহরটি স্বাধীন করতে 35 জন মুক্তিবাহিনীর সদস্য নিয়ে হানাদারদের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয় অবিনাশ। যুদ্ধের এক পর্যায়ে পায়ে গুলিবিদ্ধ হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে জঙ্গলের মধ্যে। সেখান থেকে প্রথমে তাকে নেওয়া হয় শিবিরে। 6 ডিসেম্বর বিরামপুর শহরটি সম্পূর্ণ শত্রুমুক্ত হলে অবিনাশকে অস্থায়ী হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। দেশকে স্বাধীন করা গেলেও নিজের চলার স্বাধীনতা হারিয়ে ফেলে অবিনাশ। চিকিৎসা দিতে অনেক দেরি হওয়ায় গুলিবিদ্ধ পাটি কেটে ফেলতে হয় অবিনাশের। সে পাটিতে বিশেষ প্রক্রিয়ায় প্লাস্টিকের কৃত্রিম পা লাগানো হয়েছে। বছর কয়েক আগে হার্টে একটা পেসমেকার বসানো হয়েছে।
এত কিছুর পরে একটা মানুষকে কি করে পূর্ণ মানুষ বলা যায়? তাই আমরা বন্ধুরা তাকে অর্ধমানব অবিনাশ বলে ডাকতাম, বা এখনও ডাকি। এতে অবিনাশ কোনো কষ্ট বোধ করতো না, বরং আমাদের কথায় বেশ মজা পেত ছেলেটা। শরীরের অর্ধ অংশ না থাকাতেও তাকে কখনো দুর্বল মনে হয়নি। সে ছিল চিরসবুজ, সতেজ, দুর্বার ও অন্যায়ের প্রতিবাদী। শত প্রতিকূলতার মধ্যেও অবিনাশ ছিল অদম্য। তাই আমজাদের মুখে ক্যান্সারের কথা শুনে প্রথমে হেসেছিলাম। সেই খেলার সাথী, চলার সাথী অবিনাশকে দেখে আমি আজ চোখের জল ধরে রাখতে পারলাম না। অবিনাশের কাছে বসে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম তাকে। হু হু করে কান্নার রোল পড়ে গেল হাসপাতালের ওয়ার্ডে। আমি আর থাকতে পারছি না। আবার অবিনাশের শুকনো, মলিন, অসহায় মুখটা মায়া কাটিয়ে যেতেও পারছি না। অবিনাশকে বললাম, কি খাবি বল ভাই? অবিনাশ বলল, পৃথিবীতে অনেক কিছুই খেয়েছি, কিন্তু একটি জিনিস এখনও খাওয়া হয়নি। পারবি খাওয়াতে? আমি বললাম, আশ্বাস দিলাম, হ্যাঁ বল। 7 সাগর 13 নদী পেরিয়ে হলেও আমি নিয়ে আসবো। অবিনাশ একটু অভিমানের হাসি দিয়ে বলল, মায়ের দুধ পান করব। সবই তো খেলাম, শুধু মায়ের দুধ পেলাম না। অবিনাশের কথা শুনে কাঁদবো না হাসবো ভেবে পাচ্ছিলাম না। আমজাদ আর আমি পরস্পরের দিকে নির্বোধের মতো তাকাচ্ছিলাম। কয়েক সেকেন্ড পরে অবিনাশের দিকে তাকাতেই দেখি অবিনাশের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। অবিনাশের মনে মায়ের জন্য যে কত কষ্ট তা আজ বুঝলাম। শিশুকাল হতে একসাথে চলেছি। মায়ের অভাবে অবিনাশের মনে যে একটা কষ্টের সাগর ছিল, আগে কখনো অনুভব করিনি। আমি দুঃখিত অবিনাশ, তোর মনে মায়ের জন্য এত কষ্ট। আমি জানলে আমার মাকে তোকে দিয়ে দিতাম। আবারও একবার সবার চোখে অশ্রুপাত হলো। ক্ষণিক পরে পরিবেশ শান্ত হলে আমি অবিনাশকে বললাম, অবিনাশ, তোর শেষ ইচ্ছা কি বল? যদি পারি তো। কথা শেষ না হতেই অবিনাশ বলে উঠল, গঙ্গা স্নানে যাব বন্ধু, আমি গঙ্গা স্নানে যাব। জীবনের যত পাপ মুছিয়া করিব সাফ, মরিবার কালে পুণ্য স্নাত হব। গঙ্গা স্নানে যাব বন্ধু, আমি গঙ্গা স্নানে যাব। হেলায় কাটিয়াছি বেলা, অকুলে চালিয়াছি ভেলা। আমি ধর্মহীনে গঙ্গা স্নান বিনে স্বর্গ কেমনে বলো পাবো। গঙ্গা স্নানে যাব বন্ধু, আমি গঙ্গা স্নানে যাব। অবিনাশ বুঝে ফেলেছে তার দিন ফুরিয়ে এসেছে, তাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। কিন্তু অকাজে সময় ফুরিয়ে গেছে। ধর্মে মনোনিবেশ করা হয়নি কখনো। তাই সে জীবনের শেষ ক্ষণে গঙ্গা স্নান করে নিজেকে পাক পবিত্র করতে চায়। নিজ ধর্মের প্রতি অবিনাশের আছে অগাধ বিশ্বাস, যেমনটি আছে আমার নিজ ধর্ম ইসলামের প্রতি। আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের সৃষ্টির উৎস একই। আবার শেষ বিচারের দিন দাঁড়াতে হবে একই বিচারকের কাঠগড়ায়। আল্লাহ পৃথিবীতে সব মানুষের প্রতি একইভাবে দয়াশীল বলেই পৃথিবীতে কোনো মানুষ বিধাতার নিয়ামত থেকে বঞ্চিত নয়। কামনা করি কোনো না কোনো ভালো কাজের উসিলায় পরজীবনে আমার প্রাণের বন্ধু অবিনাশ যেন থাকে বিধাতার করুণার ছায়াতলে। পরজীবনের মঙ্গল কামনা শেষে মায়ার বাঁধন ছিন্ন করে অশ্রুসিক্ত নয়নে বাসায় ফিরে এলাম। পরের রাতে 2টার সময় টেলিফোনে জানলাম আমাদের অবিনাশ আর নেই। শত হৃদয় শোকাহত করে চলে গেছে অজানায়। ক্যান্সারের কাছে হয়ে গেল এক অবিনাশের বিনাশ।